টাইমসে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। আজকে একটি বিশেষ সাক্ষাৎকারে আমরা একজন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকারের রাষ্ট্রের নীতি নির্ধারকদের একজনকে পেয়েছি। আমি খুব তার পরিচয় দেওয়ার আগে আমি একটু বলে নিই যে আমরা আমাদের আজকে স্টুডিওতে যে প্রথম অনুষ্ঠান করেছি তার মধ্যে থেকে তিনি আমাদের সাথে আসছে, এবং তিনি আসলে আমরা যখন ঠিকানা খালেদ মহিউদ্দিন চালু করি তখনও প্রথম অনুষ্ঠানে তিনি আমাদের সঙ্গে ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাই। আমরা খুব আনন্দিত যে আপনি আমাদের সাথে ধন্যবাদ। যুক্ত হয়েছেন। এটা কোইন্সিডেন্টাল বাট ইটস নাইস। এবং আপনি নিউ ইয়র্কে মাত্র 2 দিনের জন্য এসেছেন, তারপরেও যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে, ঠিকানা পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে তো আসলে আমরা পেয়েছি অনেকগুলি বিষয়, আমরা আপনার কাছ থেকে অনেকগুলি বিষয় জানতে চাই, কিন্তু প্রথমেই যে বিষয়টা নিয়ে আসলে গত কয়েকদিন ধরে আপনাকে অনেকজনই অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা হচ্ছে রিজার্ভ। অনেকেই প্রশ্নটি করতে চান যে আপনি তো আসলে এক ধরনের পিলফারেজ, যেটা আসলে চুইয়ে পড়া টাকাগুলি বেরিয়ে যাওয়া, সেটা তো আপনি আটকালেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি দায়িত্ব নেওয়ার পরে প্রবাসীদের রিমিটেন্সও বাড়তেছে, রপ্তানি আয়ও বাড়তেছে, ফরেন কারেন্সি $40 বিলিয়ন ঢুকতেছে, কিন্তু থাকতেছে না। এবং আমাদের রিজার্ভ আসলে এখন কত, এটা একটা খুব পপুলার কোশ্চেনে পরিণত হয়েছে। এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন যে আমাদের রিজার্ভটা আসলে থাকতেছে না কেন? আমি দেখতেছি যে ফরেন কারেন্সি, আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখতেছিলাম, আসলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও আমি দেখতেছিলাম যে $40 বিলিয়ন, আমি যদি ধরি মোরলেস প্রায় $20 বিলিয়ন প্রবাসীদের রেমিটেন্স আগস্টে সরকার গঠনের পরে ঢুকছে, রপ্তানি আয় হয়েছে $20 বিলিয়ন, মোট ফরেন কারেন্সি আয় হয়েছে $40.5 বিলিয়ন ধরেন। এখন ইম্পোর্টের ক্ষেত্রে আপনি ব্যয় করছেন মোরলেস $400 মিলিয়ন, তো আপনার তো অনেক রিজার্ভ বাড়ার কথা, এগুলো আসলে কোথায়? দেখুন, রিজার্ভের ব্যবহারের অনেকগুলো চ্যানেল আছে। আমরা আসার আগেই প্রায় $3 বিলিয়ন, $2.5 থেকে $3 বিলিয়ন মতো অনাদায়ী অনিষ্পন্ন দায় ছিল সরকারের। অর্থাৎ পেমেন্টস ওভার ডিউ হয়ে গেছে কিন্তু পে করা হয়নি। ওকে, সেটার পরিমাণ $2.5 থেকে $3 বিলিয়ন। ওকে, এই টাকাটা কিন্তু আমরা শোধ করে ফেলেছি। আচ্ছা, এটা একটা বড় একটা জিনিস। আচ্ছা, 2 নম্বর যেটা হচ্ছে যে আমরা যখন আসলাম ক্ষমতায় তখন কিন্তু ইম্পোর্ট কম্প্রেশন রেজিম চলছিল। মার্জিন রিকোয়ারমেন্ট ছিল 100%-এর মতো, যে ইম্পোর্ট করতে হলে 100% টাকা দিতে হবে। তারপরে বিভিন্ন দেওয়া হচ্ছে, মানে পরিমাণগতভাবে কমিয়ে দেওয়া হচ্ছিল তাদের ইম্পোর্ট করার ক্যাপাসিটি। উদ্দেশ্য ছিল টু সেভ ফরেন কারেন্সি। ওকে, কিন্তু এটার ফলে যেটা হচ্ছিল, বাজারে সরবরাহ কমে যাচ্ছিল, দাম বেড়ে যাচ্ছিল। রাইট। আমাদের প্রথম লক্ষ্যটা কি? রিজার্ভ বিল্ড আপ ইজ নট মাই ফার্স্ট অর্ডার অফ প্রায়োরিটি। মাই ফার্স্ট অর্ডার অফ প্রায়োরিটি হচ্ছে এরিয়ার্সগুলোকে সেটেল করা। কারণ এরিয়ার্স সেটেল না করাতে বাংলাদেশের সাথে যারা বিজনেস করে, ফরেন করেসপন্ডেন্ট ব্যাংক, তারা সবাই বাংলাদেশকে ধরে নিচ্ছে যে বাংলাদেশ ইজ গোয়িং টু ডিফল্ট লাইক শ্রীলঙ্কা। তাহলে আমরা কি করব? তারা তাদের লাইন অফ ক্রেডিট বন্ধ করে দিচ্ছিল। অলরেডি যখন আমি জয়েন করি তখন 50%-এর উপর ফরেন লাইন অফ ক্রেডিটগুলো ক্লোজড হয়ে গেছে বা অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া হয়েছে। তা আমার লক্ষ্য ছিল কি, ফার্স্ট মিটিং আই কন্ডাক্টেড, যেটা ছিল ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকদের সাথে, ওকে, যে তোমরা তোমাদের এই সমস্যাটা আমরা দেখব, বাংলাদেশ কোনোদিনও ডিফল্ট করে নাই, বাংলাদেশ ডিফল্ট করবে না, তোমরা আমাদেরকে দয়া করে লাইন অফ ক্রেডিটটা বন্ধ করবে না। আমাদের স্বাভাবিক বিজনেস, এই আমদানি রপ্তানি, এটা যেন আমরা করতে পারি। এটা কাদের সাথে আপনি? করেসপন্ডেন্ট ব্যাংক। ওকে, করেসপন্ডেন্ট যারা আমাদেরকে এলসি কনফার্মেশন করে, এবং এলসিটাকে তখন আমরা ওইটার ভিত্তিতে তো আমরা রপ্তানি করতে পারি, আমদানি করতে পারি। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা ইকোনমি কলাপস করে যাই। রাইট। এটাকে ফোর্সফুল করাটা হচ্ছে আমার 1 নম্বর দায়িত্ব। সেটা করা হয়েছে। এখন এটাকে ওপেনিং আপ হচ্ছে। আমাকে পরশুদিন আমার সাথে ডয়েচে ব্যাংকের প্রতিনিধি দল আসছিলেন জার্মানি থেকে। তারা বললেন যে তারা বাংলাদেশের যে লিমিট ছিল সেটা 50% করে দিয়েছিল, এখন তারা 100% করে দিয়েছে, এবং অ্যাসুরেন্স দিয়ে গেছে যে আর এটা বাড়াবে তারা। তারপরে এই যে জিনিসটা হচ্ছিল, অর্থাৎ সব দিক থেকে একটা বাংলাদেশের জন্য পরিস্থিতিটা সংকুচিত হয়ে আসছিল। এটাকে আমার দায়িত্ব ছিল প্রথমে এটাকে ওপেন আপ করে দেওয়া। তো ওপেন আপে আমরা মোটামুটিভাবে এখন সাকসেসফুল, এবং এটার ফলে কি হয়েছে, আমার আমদানিটা কিন্তু আবার বেড়ে গেছে। আজকে যে রোজার সময় বাংলাদেশে যে জিনিসের দাম বাড়ে নাই, এটার মূল কারণটা কি? সরবরাহ পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে, অর্থাৎ সরবরাহের পরিমাণটা অনেক বেশি করতে পেরেছি আমরা। আমার রিজার্ভ বিল্ড আপের চাইতেও কিন্তু আমার সরবরাহ বাড়ানো দরকার। জনগণকে স্বস্তিজনক মূল্যে জিনিসটা সরবরাহ দেওয়াটা আমাদের দায়িত্ব। তো সেই কাজটা আমরা করতে পেরেছি। 3 নম্বর যে জিনিসটা আমরা করতে পেরেছি সেটা হলো আমাদের এক্সচেঞ্জেরটাকে কিন্তু আমরা স্টেবিলাইজ করে ফেলছি। ওকে, 122 টাকাতে গত 4-5-6 মাস ধরে কিন্তু এটা আছে। তো স্টেবিলাইজ আছে এক্সচেঞ্জ রেট। এখন সর্বশেষে যেটা হচ্ছে রিজার্ভের দিক থেকে আমার পলিসি ছিল রিজার্ভ আর কমতে দেব না। আমি আসার পরে ইন্টারেস্টিং, মানে
আমি আসার পরে একটা ডলার, নট হ্যাঁ। ওয়ান সিঙ্গেল ডলার হ্যাঁ, আমি রিজার্ভ থেকে বিক্রি করিনি। ওকে। ইটস ইজ আনবিলিভেবল রেকর্ড, একটা ডলারও বিক্রি করা এরকম কি হয়নি। আর এর আগে হয়েছে কখনো? এর আগে 48 বিলিয়ন থেকে 20 বিলিয়নের নাম ছিল কি কারণে? বিক্রি করে করে এই তো 28 বিলিয়ন তো বিক্রি হয়ে চলে গেছে, জি। দেশ থেকে বের হয়ে চলে জি, গেছে, জি। তাই না? তো এই টাকা তো পাচারও হয়ে গেছে জি। অনেকাংশে। তো যাই হোক, আমার কথা হলো আমি রিজার্ভ থেকে 1 পয়সা বিক্রি করবো না, কিন্তু আমি চাই আমার পেমেন্টস গুলো আমি সেটেল করবো, এরিয়ার্সগুলোকে কমিয়ে ফেলবো, আমি চাই আবার আমদানি বাড়াবো, আমি চাই আমার এক্সচেঞ্জ রেটকে স্টেবল করবো, আমি চাই যে বাংলাদেশ নিয়ে যেন কেউ কমপ্লেন করতে না পারে যে আমার টাকা আমি বাংলাদেশ থেকে আনতে পারছি না। আমি এর মধ্যে একটা জিনিস করেছি, আমি একটু জি, বলে দিই। জি, আইনে একটু আমরা সার্কুলার দিয়ে আমরা বলে দিয়েছি, যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তারা টাকা বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যেতে চায়, তাকে বাংলাদেশ ব্যাংকে আর আসতে হবে না, ওকে, সরাসরি ব্যাংকে যাবে, যে বলবে যে আমার এই টাকা আমাকে ফেরত, আমাকে রেমিট করে দাও, ব্যাংকে দিয়ে দেবে। তো এটা কেউ বিশ্বাস করতে পারছিল না। ইভেন শেভরনের মতো প্রতিষ্ঠান এসে জিজ্ঞেস করছিল, আমি বলছি না, তোমরা যাও, ইউ উইল গেট ইউর মানি, ইউ ক্যান রেমিট। এইটা কি আরেকটা দরজা খুললো না যারা? না, দরজা খুললো না, এটা তো খোলাই। আমরা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত তো আছেই, আচ্ছা। যে বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করবে, হ্যাঁ। সে তার বিনিয়োগের যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্লাস দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, যদি সে ফেরত নিতে চায়, যখন সে ফেরত নিতে চায়, তার সেই অধিকার আছে। এটা কি আপনার সেই অধিকারকে আমরা বাস্তবায়ন করতে দেই নাই, কিন্তু এখন আমি বাস্তবায়ন করছি। আচ্ছা, আচ্ছা, আমি অর্থাৎ আমরা কিন্তু অনেক দিক থেকে লিবারালাইজ করে দিচ্ছি জিনিসটাকে, Right. যে কারণে রিজার্ভ বিলটা হয়তো আরো 5 বিলিয়ন বা 4 বিলিয়ন বেশি হতো, সেটা না হয়ে আমার রিজার্ভ যেটুকু আছে আমার যথেষ্ট, আমার 4 মাসের উপর রিজার্ভ আছে, ওকে, এন্ড দ্যাটস এনাফ ফর নাও। ওকে। আচ্ছা, আমরা একটা কি বলে একদমই ক্লাস 9-10 এর আরজার হিসাবে আমি একটা হিসাব দেখতে পাচ্ছি যে ওই ইয়াগুলির মধ্যে, যে আপনি মোট ফরেন কারেন্সি আয় করছেন হচ্ছে 40 আচ্ছা, আমি খুব সিম্পল বলি, হ্যাঁ, আমার ফরেন কারেন্সি আয় হচ্ছে আমার প্রায় অ্যাবাউট 50 বিলিয়ন এই বছর হবে। ওকে, হ্যাঁ, ওকে, আমার রেমিটেন্স হবে 30 বিলিয়ন 30 বিলিয়ন এই বছর, 80 বিলিয়ন। আচ্ছা, আমি তাহলে একটু পুরান কথায় আসি, যে ধরেন আপনি 41 বিলিয়ন ডলার আপনি ফরেন কারেন্সি আয় করলেন এই যখন থেকে আপনি আসছেন সেই সময় পর থেকে, 41 বিলিয়ন ডলার আপনি ইম্পোর্টের জন্য ব্যয় করলেন 26 বিলিয়ন ডলার, আপনার তো 14 বিলিয়ন ডলার বাড়ার কথা, ওইটা কি আপনি যে 2.5 বিলিয়ন ডলার আপনি শোধ করছেন মানে করেসপন্ডেন্ট ব্যাংকিং এর জন্য, বা আরো কিছুর জন্য যদি আমি আরো 1.5 বিলিয়ন ডলার ফরেন ডেট আছে, ফরেন ডেট আছে। আচ্ছা, কিন্তু সেটা তো সেটা আপনার কাছে 10 বিলিয়ন ডলার বেড়ে যাওয়ার কথা না এখন? না, 10 বিলিয়ন বাড়বে না। আমি বলি আমাদের ইম্পোর্ট পেমেন্টস আমরা প্রতি মাসে 6 বিলিয়নের মতো করছি আমরা। আচ্ছা, 6 বিলিয়ন। 6 বিলিয়নের মতো আপনি করছেন। তাহলে তো আপনি যদি এই প্রক্রিয়াগুলি না নিতেন, তাহলে কি বাংলাদেশের অর্থনীতি একটা সাংঘাতিক ধ্বংসের মুখেই দাঁড়াইতো তাহলে? যেহেতু মানে আস্থাহীনতা বা আস্থাহীনতা যদি চলতে থাকতো, প্লাস যে ধরনের মানে টাকা পাচার, অর্থ পাচার চলছিল, সেটা যদি চলতে থাকতো, তাহলে অবশ্যই একটা বড় রকমের ক্রাইসিস সিঙ্গাপুর মানে শ্রীলঙ্কার মতো আমাদের এখানে হতে পারতো। তাইলে আপনি যখন সেপ্টেম্বরে 20 বিলিয়ন ডলার রিজার্ভে থাকলেন, আপনি রিজার্ভটা বাড়াতে চান না কিন্তু কমাইতে চান, আপনি কি 20 বিলিয়ন ডলার 19 বিলিয়নে নেমে এসেছিল, 19 বিলিয়নে নেমে এসেছিল, এখন এটা আপনি 20 বিলিয়নে আছে, এখন 21 বিলিয়নের উপরে আছে। 21 বিলিয়নের উপরে এটা হচ্ছে আইএমএফ এর ডেফিনিশন। IMF আর আমাদের হিসাবে, হ্যাঁ, হ্যাঁ। যেটাতে এটা সত্যি হিসাব, এটা হ্যাঁ। কোনো এখানে লুকোচুরি কিছু নেই, এটা 26 বিলিয়ন আছে। ওকে, ঠিক আছে। আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে যাই। এইটাও একটু এই কতদিনে একটা আলোচিত একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার 25% থেকে 10% যে নামিয়ে আনা হলো, গ্রামীণ ব্যাংকের শেয়ার বাড়ানো হইলো, সরকারের শেয়ার কমায়, এইটার ব্যাপারে একটা আইনও করতে হইলো। অনেকে এইটাই প্রশ্ন করতেছে যে মানে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের? না, এটা কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না। আসলে যেটা হলো যে সরকারের তো কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে থাকা উচিত না। Right. এটা একটা ব্যক্তি খাতের প্রতিষ্ঠানই বলা যায়, হ্যাঁ। প্রধানত এটা জনগণের প্রতিষ্ঠান। হ্যাঁ। তো এখানে সরকারের শেয়ারটাকে 10% 25% মনে হয় ছিল, হ্যাঁ। সেক্ষেত্রে 10% নামিয়ে আনা হয়েছে। সরকারের শেয়ার এখনো আছে, 25 থেকে 10-এ নামায় আনা 25 থেকে হয়েছে। 10-এ নামানো হয়েছে। Right. সরকারের শেয়ার এখনো আছে, Right. এবং এটা সত্যিকার অর্থে আরো বেশি দূর যাওয়া উচিত ছিল আমার মতে। হ্যাঁ। আমি হলে আমি কি করতাম, শূন্য করে দিতেন? না, আমি এই বিশেষ আইনে যেটা হয়েছিল জি। সেই আইনটির দরকার নেই। ওকে, ব্র্যাক যেরকম আছে, হ্যাঁ। স্বাধীনভাবে কাজ করতে না, পারছে, কিন্তু- সরকার দরকার কি আমার গ্রামীণ ব্যাংকে সরকারে যাওয়ার? কিন্তু গ্রামীণ ব্যাংক তো সরকারকে ভর করেই গ্রামীণ ব্যাংক হলো, হয়েছিল। ব্র্যাক যেটা হয় নাই। না, সেটা ঠিক, সেই সুবিধা তো গ্রামীণ ব্যাংক না, নিছিল। সেটা ঠিক আছে, সরকারের শেয়ার সরকার বুঝে নি। আচ্ছা, কিন্তু কথা হলো যে পরবর্তীতে তো সরকার বের হয়ে যেতে পারে, পারে। যে কোনো সময় পারে, বের হয়ে যাওয়া পারে, উচিত, কারণ সরকারের তো এই ব্যাংক চালানো তো কোনো সরকারের কাজ না। না। আমি বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ। আমি কি চাইবো ওই ব্যাংকগুলো আমি চালাবো? না, না। আমি ব্যাংকগুলোকে একটা রেগুলেটর হিসাবে ব্যাংকগুলো যাতে সঠিকভাবে চলে সেটাকে দেখার দায়িত্ব আমার। কিন্তু ব্যাংকের দৈনন্দিন কাজ করার দায়িত্ব ব্যাংকের বোর্ড আছে, তাদের ম্যানেজমেন্ট আছে, তারা করবে। এবং এই যে হস্তক্ষেপগুলো যেটা হয়েছিল, সেটা কিন্তু এই সরকারের এই কারণেই হয়েছিল, সরকার থাকার একটা বড় অংশ থাকার কারণে। তো ভবিষ্যতে যাতে হস্তক্ষেপ না হয়। কিন্তু
আমরা যারা একটু ক্রিটিক্যালি গভর্নমেন্টকে দেখতে চাই তারা এইটার মধ্যে মানে আমরা আসলে কি মাননীয় গভর্নর আমরা তো বেশিরভাগ সময় আপনার কাছে আমরা গেছি, আপনি তো এই প্রথম মনে হয় রাষ্ট্র বা সরকারের সঙ্গে কোনো একটা দায়িত্বপূর্ণ জায়গায়, তো আমরা কিন্তু আপনার কাছে ব্যাখ্যা চাইতাম যে এখানে আসলে সরকারকে ক্রিটিক করা যায় কিনা, সরকারের আমরা অন্য কোনো ইন্টেনশন দেখি কিনা, সরকার প্রধানের অন্য কোনো ইন্টেনশন দেখি না। আমি সেটা দেখবো না। আমি মনে করি যে সরকার এই গ্রামীণ ব্যাংক নিয়ে আগের সরকার যে ধরনের ছিনিমিনি খেলছিলেন জি সেই জায়গাটা থেকে সরে আসাটা ভালো, ভবিষ্যতে যেন আবার একই জিনিস আচ্ছা হয়। আচ্ছা সেই কারণে এটাকে শূন্য করে দিতে পারলে ভালো হতো আমার হিসাবে। না, কিন্তু হয়তো ইউনূস সাহেব নিজে সেটা করতে চান নাই, এই কারণে যে কিন্তু উনি ওনার সাথে এটার সাথে জড়িত আছেন একটু দেখতে খারাপ লাগে। ইউনূস সাহেব নিজেই তো একটা প্রতিষ্ঠান, অনেকে যে বলেন যে উনি আসলে গ্রামীণ ব্যাংকের ওই জায়গা থেকে ছুটতেই চান না, এইটাই বা কেন? না, সত্যি কথা বলতে একটা প্রতিষ্ঠানের যখন সৃষ্টি লগ্ন থেকে একজন থাকে তার একটা অ্যাটাচমেন্ট থেকেই যায়। আমি যদি বলি কিন্তু রবীন্দ্রনাথ বলছে না অধিকার ছাড়িয়ে দেয় অধিকার রাখার মতো বিড়ম্বনা আর নাই। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ তো কি শান্তিনিকেতন থেকে ছেড়ে এসেছে? ছাড়েন না, তা ছাড়েন না, তাই না? উনি পদ নেন নাই, কিন্তু উনার তো একটা অবিশ্বাস্য রকমের একটা দখল সেখানে ছিল, এটা তো অস্বীকার করার উপায় Is it good or এবং bad? এখনো আছে। Is it good or bad? না, ইট ইজ ইনহেরেন্ট আমি মনে করি। কারণ আমি যদি দেখি ব্র্যাকের কথাই ধরি, আবেদ সাহেব কি ব্র্যাক ছেড়ে দিতেন? উনি তো না, কিন্তু ব্র্যাকের গঠন আর গ্রামীণ ব্যাংকের গঠন, গ্রামীণ ব্যাংকের গঠন যাই হোক না কেন, জি সৃষ্টি থেকে উনি তো এটার সাথে জড়িত। নোবেল প্রাইজ গ্রামীণ ব্যাংক পেয়েছে কার কারণে বলুন? না তা ঠিক আছে, হ্যাঁ, তা এগুলো ঠিক তো আছে। দেখতে হবে। আমার ছেলেকে কি আমি একেবারে ছেড়ে দেবো? একটা স্নেহ তো থাকবে, কিছু না থাকুক, তো সেই স্নেহটাকে তো অস্বীকার করা যাবে না। আচ্ছা, আইএমএফ এর কথা একটু আসি। আপনার কাছে আমরা আইএমএফ নিয়ে নানা ধরনের প্রশ্ন অনেক জীবন ধরে করে আসছি, কিন্তু এখনকার প্রশ্নটা একটু ডিফারেন্ট, যে আইএমএফ এর শর্ত পূরণের ক্ষেত্রে 4 ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। আইএমএফ বলল যে তারা এখন মানে তারা আসলে কোনো মতামত দেয় নাই, পরবর্তী 2 কিস্তির টাকা তারা দিবে না, কবে দিবে, কেমনে দিবে, এগুলি কিছু বলে নাই। এইটা আপনি আসলে কেমন ভাবে দেখেন? এটাকে আপনি আপনার সরকারের বা আপনি যেই নীতিগুলি করতেছেন এটার একটা পরাজয় হিসেবে দেখেন নাকি ঠিক হিসেবে দেখেন? না, দেখুন, আইএমএফ এর সাথে আমাদের সম্পর্কটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট। ওকে, এখানে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমাদের যেসব রিফর্মগুলো আমরা নিচ্ছি সেখানে তারা বড় ধরনের সহায়তা দিচ্ছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটাকে আমরা বলি, এবং এটাকে আমি খুবই মূল্যবান বা মূল্য দেই। এখন কতগুলো জায়গায়, যেমন আমার সাথে একটা বড় এরিয়াতে তাদের মত পার্থক্য আছে। তারা চাচ্ছে যে বাংলাদেশের এক্সচেঞ্জ রেটটাকে বাজার ভিত্তিক করে দেওয়া হোক। রাইট, আমিও মনে করি যে এটা বাজার ভিত্তিক করতে হবে। পার্থক্যটা হচ্ছে সময়ের ব্যাপার। তারা চাচ্ছে এখনই করা হোক, আমি বলছি যে যখন সময় হবে আমরা করব। আমাদের কেন সময়, আমি কেন সময় চাচ্ছি? আমি মনে করি যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা এখন একটা স্থিতিশীল অবস্থায় এসছে। কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট ছিল গত বছর 5.6 বিলিয়ন নেগেটিভ, এখন এই বছর শূন্য হয়ে গেছে। এটা অলমোস্ট নাই, 1 বিলিয়নেরও কম। তো এই যে একটা উন্নতি হয়েছে, এটা তো টেকসই হতে হবে, তাই না? ওকে, আমার এক্সচেঞ্জ রেটটাকে আমি স্টেবল রাখতে পেরেছি, এটাকে তো টেকসই করতে হবে। আমি চাই না ফিক্সড এক্সচেঞ্জ করতে, কিন্তু মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট তো মানে এই না যে আনস্টেবল এক্সচেঞ্জ রেট, এটাও ইট হ্যাজ টু বি স্টেবল একটা সিস্টেমের মধ্যে চলতে হবে। ওকে, স্টেবল সিস্টেমে চলতে গেলে আমার রিজার্ভ লেভেলটা কমফোর্টেবল হতে হবে। ওকে, হ্যাঁ, আমার রিজার্ভ লেভেল মোটামুটি কমফোর্টেবল, বাট নট ফুললি কমফোর্টেবল। কই আপনি তো টাকা আসতেছে, আপনি তো হ্যাঁ, কম আমি তো বললাম, দিচ্ছেন না। আমি 2 বিলিয়ন বাড়িয়েছি, বাড়িয়েছি। হয়তো আরো 4-5 বিলিয়ন বাড়াতে বাড়লে আমার ইচ্ছা করলে আপনি বাড়াতে আমার পারেন। কমফোর্টটা আরো একটু বেশি হবে। রাইট, 3 নম্বর হচ্ছে এইখান থেকেই আবার আমাকে ইন্টারভিউ করতে হবে বাজারে, মানে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে যেতে গেলে মার্কেটকে স্মুথ আউট করতে হয়। কারণ হঠাৎ করে আজকে মনে করেন আমাদের পাওয়ার সেক্টর থেকে বললো যে $150 মিলিয়ন আজকে দিতে হবে, আপনি কিন্তু বাজারে 150 মিলিয়ন এই মুহূর্তে পাবেন না। রাইট, আমাকে হয়তো 2 দিন আগে থেকে আস্তে আস্তে কিনে 150 আনতে হবে, অথবা সরকারকে এই সময়টা দিয়ে পরে আবার সরকার আস্তে আস্তে কিনে নিবে একসময়। এইভাবে এটাকে বলে স্মুদিং আউট। রাইট, তো স্মুদিং আউট বা ইন্টারভেনশন করতে হবে সরকারকে। ইন্টারভেনশন একটা ফান্ড আছে, সেই একটা আমি চাচ্ছিলাম যে আমার হয়তো $1 বিলিয়ন একটা ইন্টারভেনশন ফান্ড থাকলে পরে আমাকে কেউ স্পেকুলেশনটা করতে পারবে না। স্পেকুলেশন করার লোক কারা? আমি মনে করি বাংলাদেশের বাইরে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদেরকে আমরা বলি এগ্রিগেটর, যারা বিভিন্ন ছোট ছোট এক্সচেঞ্জ হাউস থেকে টাকা কিনে তারা বড় রকমের পরিমাণ নিয়ে বসে থাকে, তাদের হাতে হয়তো $200, $300, $500 মিলিয়ন এই মুহূর্তে এক একজনের কাছে আছে। তারা সেটা বিক্রি করে এবং বিক্রি করার জন্য তার দর কষাকষি করতে থাকে। ওকে, এবং এই দর কষাকষিটাকে আমি বন্ধ করতে চাই। আমার কথা হলো বাংলাদেশের এক্সচেঞ্জের বাংলাদেশে হতে হবে এক্সচেঞ্জ রেটের ডিটারমিনেশনটা, এটা দুবাইতে হবে না, ওকে, নিউ ইয়র্কে হবে না, বা কোন একটা ক্লাবে, হংকং এর কোনো ক্লাবে একটা গ্রুপের কাছে হবে না। হংকং এর একটা এটা বাংলাদেশ ব্যাংক, সরকার এবং বাংলাদেশের মার্কেট, হ্যাঁ, সেখানে হতে হবে। ওকে, তো এই জায়গাটা আমাদের কিছু নীতিগত পার্থক্য আছে।
তো আমরা কিন্তু ইন প্রিন্সিপাল এগ্রিয়েবল যে এখানে আমাদের ইউনিফাইড এক্সচেঞ্জ রেট হতে হবে, আমাদের ইউনিফাইড আমরা করে ফেলেছি, আমাদের ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটও হতে হবে, বাজার ভিত্তিক এক্সচেঞ্জ যেটা আমরা চাই সেটা আমিও চাই, কিন্তু একটু আমার অবস্থাটা বুঝে আমরা ব্যবস্থা নেব। এই কথা কি ঠিক যে আইএমএফ এর একটা অভিযোগ যে সরকার পরিবর্তনের পর কিছু ক্ষেত্রে খেলাপি ঋণ বাড়ছে, যা আদায় ও তদারকির দুর্বল ব্যবস্থার ফল বলে মনে করে তারা? অ্যাবসলিউটলি না, কিছু ক্ষেত্রে খেলাপি ঋণ বাড়ে না, সর্বক্ষেত্রেই খেলাপি ঋণ বেড়েছে, সর্বক্ষেত্রেই প্রায় সব ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, কারণ হচ্ছে খেলাপি ঋণের যে ডেফিনেশনটা ছিল সেটা ছিল সংকুচিত একটা ডেফিনেশন, এটা মানে ম্যানেজড একটা ডেফিনেশন। আমরা সেখান থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছি। আমরা কতদিনে খেলাপি হবে, 180 দিনে নাকি 3 মাসে না 1 মাসে, সেই ডেফিনেশনগুলো আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে আমরা নিয়ে আসতেছি। তো সেই কারণে আমাদের এটা দ্রুত বাড়বে, আরো বাড়বে। ওরা কি এটা নিয়ে ফ্ল্যাগ রেজ করছে যে আপনারা তদারকি ভালো করে? ওরা কোনো ফ্ল্যাগ রেজ করেনি। আমি তাদেরকে বলে দিয়েছি, আগের সরকার দেখাতো 8 থেকে 9% ছিল খেলাপি ঋণ, এখন আমরা অলরেডি 20% এটা চলে আসছে। আমি বলেছি যে এটা 30% ছাড়াবে, তাতে আইএমএফ এর কোনো আপত্তির কিছু নাই। তারা জানে যে দিস ইজ পার্ট অফ প্রপার অ্যাকাউন্টিং, আমরা লুকাচ্ছি না, আমরা সব জিনিস ঝেড়ে সামনে আইনে বলতেছি এটাই আমাদের খেলাপি ঋণ, সেটার পরিমাণটা পাহাড় সমান, এই পাহাড় সমান নিয়েই আমরা ডিল করবো এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে নেমে আসবো সমতলে। আপনার একটা কথা আমার খুব পছন্দ হয়েছে আরেকটা প্রসঙ্গে, যে আপনি বলছেন যে 6 মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ জব্দ করা হবে। আমি আপনাকে কোট করি, আপনি বলছেন 6 মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে। এই জন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন দেশের সংস্থাকে চিঠি দিচ্ছি, বিদেশি আইন সংস্থা বা ফার্মের সঙ্গে কথা বলা হচ্ছে, এই কাজে তাদের নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আমরা বেশ কিছু সম্পদ যাচাইকারী প্রতিষ্ঠানের কথা বলেছি। এই কথাটা শুনতে যত ভালো, ইজ ইট প্র্যাকটিক্যাল? ক্যান ইউ ডু ইট? ইট ইজ প্র্যাকটিক্যাল, বাট ইট ইজ নট ইজি। এখানে আমাদের 2 অ্যাঙ্গেলে কাজ করতে হবে, আমাদের আইনগতভাবে কাজ করতে হবে, আমাদের অনুসন্ধানমূলক কাজ করতে হবে, এবং আমাদের বিদেশি সরকারগুলোর সাথে ডিপ্লোম্যাটিক এরিয়াতেও কাজ করতে হবে। এই 3টে জায়গায় যদি আমরা একসাথে কাজ করতে পারি সমন্বিতভাবে, এটা সম্ভব, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম করেছি। জয়েন্ট ইনভেস্টিগেশন কাদের নিয়ে? এটা হচ্ছে দুদক, সিআইডি, কাস্টমস ইন্টেলিজেন্স এবং আমাদের বাংলাদেশে এফবিএফআইইউ, এই 4টা প্রতিষ্ঠান একসাথে কাজ করছে। বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি, এদেরকে একসাথে করাটা একটা অসম্ভব ব্যাপার, সেটা আমরা করতে পারছি কিছুটা হলেও। 2 নম্বর যেটা হচ্ছে যে আমরা বিদেশি সংস্থানগুলোর কাছ থেকে আন্তর্জাতিক সরকারি প্রতিষ্ঠান, যেমন এফবিআই, কিছুদিন আগ পর্যন্ত এফবিআইয়ের সাথে আমাদের সরাসরি যোগাযোগ ছিল এবং আছে। আমাদের ISCCC, ব্রিটিশ গভর্নমেন্টের প্রতিষ্ঠান, যারা এই লুণ্ঠিত সম্পদ এইটাকে নিয়ে তারা ডিল করে এবং এটাকে ফেরত দেওয়ার জন্য ইনভেস্টিগেশন করে এবং এটাকে জব্দ করে তারা। ISCCCর সাথে আমাদের যোগাযোগ, তারা প্রতিনিধি গত সপ্তাহেও ঢাকায় ছিল, তা 10 দিন ধরে ঢাকায় ছিল এবং এখন হয়তো চলে গেছে, এবং তারা এখানে আমাদেরকে 6 মাসের জন্য সাপোর্ট দেবে। আমাদের কেসগুলোকে তারা ভেরিফাই করবে, দেখবে যে সেক্ষেত্রে কি আপনারা নির্দিষ্ট কোনো লোকের কথা বলতেছেন যে এই লোকগুলির টাকা পয়সা তোমরা একটু দেখো, নাকি তোমাদের দেশে কত টাকা গেছে বা তোমাদের? আমরা 2 ভাবে করছি। বাংলাদেশে তো আমরা জানি কারা এটা নিয়েছে, বিশেষ করে ব্যাংক খাত থেকে কে নিয়েছে আমরা খুব ভালোভাবেই জানি, তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনটা করছি। মানে নাম বলে বলে? নাম বলে, তাদের নামে আমাদের টিম গঠন করা হয়েছে। যেমন টিম আছে, তাদের ইনভেস্টিগেশন টিম, যে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম আছে, তারা এই জিনিসটাকে নিয়ে তথ্যবিদ করছে। তাদের তথ্যের ভিত্তিতে আমরা বাংলাদেশে কিন্তু যেমন এসআলম গ্রুপের মামলা, মানে কোর্ট থেকে ইনজাংশন। আবারও মনে পড়তেছে যে আপনি 2-3টা গ্রুপও যদি একসাথে বলেন, খালি যাতে এসআলমকে আমি অপছন্দ করি এরকম না মনে হয়, যে ধরেন মেক্সিকো গ্রুপ, সালমান এফ রহমান বা এদেরকে এদের যাদের বিরুদ্ধে আমরা মামলা নিয়ে আসতে পেরেছি কোর্টে তথ্যের ভিত্তিতে, তারা কোর্টে ইনজাংশন দিয়েছে যে তাদের সম্পত্তি বাংলাদেশে এবং বিদেশে জব্দ করা হোক। এটা কি আপনি করতে পারবেন? বিদেশে সব করতে পারা যায়, আইনগতভাবে করা যায়। এই জন্য আমি বলি আমরা করতে পারবো না, কিন্তু বিদেশিরা করবে আমাদের হয়ে। আমরা আমাদের কোর্ট থেকে যে জাজমেন্টটা হবে বা হয়েছে, সেটাকে আমরা MLA, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স বলে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, সেটার আন্ডারে আমরা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্সের সাপোর্ট চাবো তাদের কাছে, যে আমাদের কোর্ট বলেছে যে এই গ্রুপের, এই পরিবারের এই সম্পত্তিগুলোকে আটকাতে হবে তোমাদের দেশে যদি সেই সম্পত্তিগুলো থাকে। ওকে, তার জন্য তো আপনার একটা বিশাল টিম লাগবে, কারণ আপনি এইটা MLA যদি আপনি এফেক্টিভ করতে চান ইংল্যান্ডে, ও একটা ছোট কাগজ কোর্টে দিয়ে আসবে যে ভাই আমার দেশে এগুলি কোনো কিছু মানা হয় না, তুমি এটা আবার ট্রাই করো, তখন এটা আবার একটা বড় লম্বা, এটা এই প্রসেসটা বিচারিক কার্য সম্পাদন হতে লম্বা সময় লাগে। 3 থেকে 4-5 বছর লাগবেই, কিন্তু প্রপার্টি অ্যাটাচ করতে সময় বেশি লাগে না। আপনার রিজনেবল ডাউট লাগে না। রিজনেবল ডাউট লাগে না আপনার বক্তব্যের উপরে সে প্রপার্টি আমাদের অনেকের ক্ষেত্রে বক্তব্যের উপরই কাজ করতে পারে, যদি তাদের একটা পলিটিক্যাল উইলিংনেসটা থাকে। ওকে,
পলিটিক্যাল উইলিংনেসটা ইজ ইম্পর্টেন্ট, যেটা আমি আগে বলেছিলাম। এইটা করতে পারলে তো যারা টাকা এতদিন পাচার করছে, অর্থাৎ বাংলাদেশের যারা সবচেয়ে বড় ক্ষতি করছে, তাদেরকে একটা শিক্ষা দেওয়া সম্ভব হবে। কিন্তু পাশাপাশি একটা কথা, যে আমরা তো আপনাকে চিরকাল হয়তো সবসময় পাবো না, একটা প্রাতিষ্ঠানিকভাবে এটা অন্য একটা গ্রুপকে ভিক্টিমাইজ করার জন্য ব্যবহার করা হবে কিনা? দেখুন, আমাদের দুটো সংখ্যা, হ্যাঁ, আমরা তো চেষ্টা করে যাচ্ছি এবং কিছুটা হলেও 6 মাসের মধ্যে প্রপার্টি অ্যাটাচ করে দিয়ে যাব। পরবর্তী সরকার কি করবে সেটা পরবর্তী সরকারের উপর। সেখানে একটা ফিউচার প্রুফিং এর ব্যাপার আছে। আমরা কি ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারবো? আমি জানি না কি হবে, সেটা একটা বিষয়। সেকেন্ড যে জিনিসটা আপনি বলেন, পরবর্তী সরকারকে ভিক্টিমাইজ করবে না তাদের পক্ষে কাজ করবে, আমরা কিছু জানি না, এটা আনসার্টেন। এটা পরবর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একটা পরিস্থিতি সৃষ্টি করে দিতে চাচ্ছি যে যাতে জনগণের কাছে তারা দায়বদ্ধ থাকে। অর্থাৎ প্রপার্টি একটা অ্যাটাচড হয়ে গেলে সেটা সরকার যদি বলে যে এখন এটাকে ছেড়ে দাও, একটা জবাবদিহিতা আসবে। ওকে, আমরা ওই পরিস্থিতিতে নিয়ে যেতে চাচ্ছি। তার মানে হচ্ছে বাংলাদেশের বড় বড় লোকেরা, ধরেন আবারও বেক্সিমকোর কথা বলি, সালমান এফ রহমানের কথা বলি, বা এসালাম সাহেবের কথা বলি, যাদেরকে আমরা শুনেছি যে যারা অনেক বড় টাকা পাচার করেছেন বা অনেক বড় সম্পত্তি করেছেন, তো সেইটা তো আপনাদের আগে মানে খুঁজে পাইতে হবে, নাকি আপনারা বললে ওরা খুঁজে পাবে? না, এখানে প্রপার্টি ট্রেসিং এর ব্যাপার আছে, আচ্ছা, এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের তথ্য আছে। সো এটা শুনতে যত সহজ মনে হয়, এটা আসলে আপনি হয়তো 100% প্রপার্টি ট্রেস করতে পারবেন পারবো না, আমি যদি 50% ট্রেস করতে পারি, ওকে, সেটাও তো আমার জন্য মানে আপনি আশা করতেছেন আগামী 6 মাসের মধ্যে প্রপার্টি ট্রেস করে আপনি আমাদের যখন যেটা আসবে সেটাকে আমরা অ্যাটাচ করতে বলবো। ওকে, আমরা এটা মুভিং টার্গেট হিসেবে নেব, এটা কোনো ফিক্সড না যে এটাই টেস্ট হয়ে এটাই অ্যাটাচড হয়ে গেল শেষ হয়ে গেল না। আরো যদি 10টা প্রপার্টি পাওয়া যায়, আমরা আবার ওই 10টা ওই কোর্টকে পাঠাবো। ওকে, এগুলোকে অ্যাটাচ। এবং আপনি মনে করতেছেন যে এটাতে আপনি আইন শৃঙ্খলার জায়গায় বড় কোনো ঝামেলা পড়ে, এর জন্য কি আপনার অনেক টাকা ব্যয় করতে হবে? মানে এখন পর্যন্ত আমরা কোনো কিছু ব্যয় করিনি। আচ্ছা, তবে কিছু হয়তো ব্যয় করতে হবে, এবং আমরা মনে করি যে খুব যে বেশি ব্যয় করতে হবে, হয়তো $10-15 মিলিয়ন লাগতে পারে। ওকে, লাগুক। আমি যদি $1 বিলিয়ন আনতে চাই, 10 বিলিয়ন আনতে চাই, 20 বিলিয়ন আনতে চাই, আমার 10-15 মিলিয়ন কিছুই না। ওকে, ওকে, এই ক্ষেত্রে আমি বলতে চাই, এবং আমরা আরেকটা জিনিস করছি, আমরা টকিং উইথ লিটিগেশন ফান্ড। ও হ্যাঁ, যারা নিজেরাই পে করবে, এবং এটাতে আমাদের দুটো জিনিস হবে। একটা হচ্ছে লিটিগেশন ফান্ড যখন পে করবে, তখন তারা চাইবে এই টাকাটাকে উদ্ধার করে সেখান থেকে তারা তাদের ভাগটা নিতে। ওকে, ও যেটা করে আর কি, যে মানে আমি যদি তারা হয়তো 20% নেবে, আমাকে 80 টাকা দেবে, তারা 20 টাকা। ওকে, 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 কিন্তু তারা সব খরচ তারাই বহন করবে। ওকে, মানে নো উইন নো, আচ্ছা বুঝছি, নো উইন নো গেইন। আচ্ছা আচ্ছা, বুঝছি, ওরকম একটা জায়গা। এবং তারা আমাদের তথ্য বিশ্লেষণ করবে, আমাদের এভিডেন্সগুলোকে দেখবে, দেখে তারা ডিসাইড করবে এই কেসটা তারা নেবে কি নেবে না। যদি তারা নেয়, তাহলে তারা নিয়ে নিল। আচ্ছা, আর কোনো খরচ আমাদের দিতে হবে। আচ্ছা, এইটা কি এইরকম আমরা একটা তালিকা করতে পারি যে কোন দেশগুলি আপনার জন্য সবচেয়ে ভালো বা বেশি তালিকা আমাদের কাছে আছে, বাট আপনারা আমরা বলতে চাইলে, কারণ বলা উচিত হবে না যে এই দেশ সবগুলি দেশে কি সহযোগিতা করতেছে আপনাদেরকে, নাকি একটু কাটাবি যেতেছে? না, এখানে পার্থক্য আছে। আচ্ছা, দেশের পার্থক্য। এই পার্থক্যটা কি পলিটিক্যাল পার্থক্য? পার্থক্যটা মেইনলি পলিটিক্যাল পার্থক্য, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের ইকোনমিক ইন্টারেস্টও আছে। কিনা আজকে যে ইন্ডিয়াতে অনেক টাকা পাচার করা হয়েছে কিনা, ইন্ডিয়া আপনাদের এই তালিকায় আছে কিনা, নাকি এটা ইজ লাইক নাই, ইন্ডিয়া আপনাদের এই তালিকায় নাই? ওকে, আমি নেক্সট প্রসঙ্গের মধ্যে যাই। ইসলামী ব্যাংক, সম্প্রতি আপনি বলছেন যে ইসলামী ব্যাংকগুলি একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে। কোন দুটিকে মূল ধরে অন্যগুলিকে একীভূত করা হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আমাদের। আপনি ইসলামী ব্যাংক বলতে কি ইসলামী শব্দটা বুঝাচ্ছেন, নাকি শরিয়া ভিত্তিক ব্যাংকিং যেটা সেটা? এখানে ইসলামী ব্যাংক ইটসেলফ ইজ নট দ্য ইস্যু। ইস্যু হলো যে একটা গ্রুপ ইসলামী ব্যাংকগুলোর উপর ভর করেছিল, তার মধ্যে বাংলাদেশ ইসলামী ব্যাংকও ছিল, এবং অন্যান্য ছোট ছোট ইসলামী ব্যাংক অনেকগুলো ছিল। তো ফলে অনেকগুলো বাংলাদেশ ইসলামী ব্যাংক, আমি ক্যাটেগরিক্যালি আপনার মাধ্যমে বলতে চাই, কিন্তু এখন স্বাবলম্বী, কোনো ধরনের কোনো সমস্যা তাদের নাই, পেমেন্টসের কোনো প্রবলেম নাই, তাদের ডিপোজিট গ্রোথ খুবই ভালো আছে এবং ফাস্ট গ্রোয়িং, এবং পাবলিকের কনফিডেন্স ফিরে আসছে, তারা ইসলামী ব্যাংকের সাথে আবার হ্যান্ডেল করে। বাংলাদেশ ইসলামী ব্যাংক, ওকে, এটাকে দিস ইজ আউট অফ দ্য বক্স, আমাদের আর কোনো সহায়তা দিতে হবে না, আমাদের কোনো ইন্টারভেনশন করতে হবে না বলে আমি আশাবাদী। এবং প্রত্যেকেই গ্রাহক তাদের পুরো টাকা এখনো চাইলে তারা ফেরত পাবেন। তবে একটু সতর্কতা অবলম্বন করা হচ্ছে, কারণ এখানেও এসালাম গ্রুপ যথেষ্ট 50% অফ দের অ্যাসেট নিয়ে গেছেন, কিন্তু তারপরেও এখানে তাদের ফাউন্ডেশন ইজ ভেরি স্ট্রং, এবং তারা এখান থেকে বের হয়ে গেছে অলরেডি। ইউসিবিএল এখান থেকে বের হয়ে গেছে, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে নিয়ে আমাকে কিছু আমার চুল পাকাতে হবে না। কিন্তু ছোট ছোট কিছু ব্যাংক আছে যেগুলো রাখার অর্থনৈতিক যৌক্তিকতাও নাই, ইসলামী ব্যাংক, কিন্তু এগুলোকে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা প্রত্যেকটা ডিপোজিটর যেভাবে আছে সেভাবে থাকেন, কোনো অসুবিধা নেই, সরকার এটাকে অধিগ্রহণ করবে,
করে এগুলোকে শক্তিশালী একটা ব্যাংকে পরিণত করবে। একটা বড় শক্তিশালী ব্যাংক হবে, সরকার এখানে টাকা দিবে, সরকার ডিপোজিটরদের টাকা দিবে। কিন্তু সরকার কেন এগুলি করবে? সরকার করবে এই জন্য বা যে সরকার কমিটেড টু প্রোটেক্ট ডিপোজিটর্স। এটা Okay. হ্যাঁ, ওকে, মানে ডিপোজিটররা কি এখন আপনাদের আমরা যদি ডিপোজিটরকে টাকাই দিতে হয়, তাহলে কেন আমরা ব্যাংকটাকে নিয়েই ওই ডিপোজিটরকে সেখানে রেখে দিই না কেন? তাহলে সরকারের দিক থেকেও ভালো হবে এবং ভবিষ্যতে আমাদের এক্সপিরিয়েন্সটা আমি একটু বলি। অতীতে ইবিএল সরকার নিয়ে নিয়েছিল না, সিটি ব্যাংক একটা দুর্বল ব্যাংক ছিল না, এরা কি শক্তিশালী হয় নাই? হয়েছে। সরকারের ইন্টারভেনশন এই মাধ্যমিত হয়েছে। কাজে এটা করা যাবে, বাংলাদেশেও করা হয়েছে এবং আমরা এখন আরো অনেক প্রিপেয়ার্ড। আমাদের নতুন আইন হয়েছে, আমরা অনেক এফিশিয়েন্টলি এখানে ইন্টারভেন করে আমরা একটা শক্তিশালী আরেকটা দ্বিতীয় ইসলামী ব্যাংকের মতো সমমর্যাদার আরেকটা ইসলামী ব্যাংক আমরা করতে পারবো এবং কোনো গ্রাহকের কোনো ক্ষতি হবে না। দুইটা প্রশ্ন, এক হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা সিটি ব্যাংকে যে প্রক্রিয়ায় শক্তিশালী করছে সরকার, যেভাবে ইন্টারভেন করছে, সেটাতে গ্রাহকদেরকে যেভাবে প্রোটেক্ট করছে, উদ্যোক্তাদেরকেও প্রোটেক্ট করা হয়েছে, নামরে প্রোটেক্ট করা হয়েছে, এটার প্রোটেক্ট করা হয়েছে। কিন্তু এইখানে আপনারা সরকার একটা দ্বিতীয়, মানে ওদেরকে নাম নিশানা মুছায় দিয়ে একটা দ্বিতীয় এটা করতেছেন, এটা কি ফেয়ার হইতেছে? ধরুন ইসলামী ব্যাংকের কথা ধরি, হ্যাঁ 87-90% শেয়ার হেল্ড বাই সালাম। হ্যাঁ, সেই শেয়ারের এগেনস্টে সে যে টাকা নিয়েছে 50,000 কোটি টাকা ধরলাম, 60,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে, সেই টাকা তো শেয়ার ভ্যালু দিয়ে হবে না। তাহলে পরে আমি সেই উদ্যোক্তাকে কি আমি কিছু দেবো? দেওয়াটা ঠিক হবে? অবশ্যই না। পৃথিবীর কোনো যেখানে ব্যাংক রেজলিউশন হয় সেখানে উদ্যোক্তারা কিছু পায় না, ওকে, কোনো দেশই পায় না। ওকে, কাজে বাংলাদেশেও সেটা প্রযোজ্য হবে। তো কাজে ওটা নিয়ে চিন্তার কিছু নেই, ডিপোজিটরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। ওকে, আমি প্রত্যেকটা ডিপোজিটরকে আমরা রক্ষা করব। আমাদের ওই 2 লাখ টাকা ওটা কিছু না, আমরা 100% প্রোটেকশন দেবো। ইমিডিয়েটলি যদি নাও দিতে পারি, আমরা ক্রমান্বয়ে তাদেরকে তাদের পুরো টাকাই। তার মানে হচ্ছে যে, মানে যারা আমানতকারী আছেন, সেই আমানতকারীদেরকে আপনারা পুরো প্রোটেকশন দেওয়াটাই এখন আপনাদের একমাত্র উদ্দেশ্য। আচ্ছা, এবং সেই সাথে আমরা চাচ্ছি একটা ভালো কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি হবে ফর ইসলামিক ব্যাংকিং সিস্টেম। দুটো বড় ইসলামিক ব্যাংকিং গ্রুপ তৈরি হবে এবং তারা খুব শক্তিশালীভাবে কম্পিটও করতে পারবে, সেবার মানটা পারবে, প্রতিযোগিতা হবে, রিটার্ন ডিপোজিটররা রিটার্ন এবং সেটা ইসলামী ব্যাংকগুলি যেভাবে চলে শরিয়া ভিত্তিক ব্যাংক, শরিয়া ভিত্তিক ওটা নিয়ে কোনো ওটা নিয়ে কিছু অসুবিধা নেই। আমরা আরেকটা জিনিস করতে চাচ্ছি, সময় এখনো হয়নি, সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং অ্যাক্ট আমরা করবো, আইন করব, সেই আইন অনুযায়ী পরিচালনা করবো। এখন বাংলাদেশে এই আইনটা নাই। ওকে, আচ্ছা, 9 বছর আগের হ্যাকিং এর কথা একটু বলি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনা পর্যালোচনা করতে যে একটা উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে ডক্টর আসিফ নজরুলকে প্রধান করে, আইন উপদেষ্টা সম্প্রতি বলছেন যে ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের অনেকে জড়িত আছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে জানিয়েছেন তিনি। কারা জড়িত আসলে, মানে 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 কয়জন জড়িত, তাদের বিরুদ্ধে কি? আমি এই বিষয়ে একটু কম কথা বলতে চাই, কারণ বিষয়টা এখনো নিউ ইয়র্কের কোর্টে, মানে সাবজুডিস, সাবজুডিস, এবং এটা কিছু আমরা যদি বেশি কিছু বলি, বেশি কিছু করি, সেটা আমাদের জন্য হয়তো ভালো না হতে পারে। আপনি উপদেষ্টার আসিফ নজরুলকেও একটু কম কথা আমি বলবেন সেটা সবাইকেই বলবো যে একটু কম কথা বলতে, আনটিল এই ইস্যুটা আউট অফ কোর্ট সেটেলমেন্টই হোক বা ইন কোর্ট সেটেলমেন্ট হোক, যেন একটা সেটেলমেন্ট হওয়ার পর্যন্ত, তারপরে আমরা যা ইচ্ছা তাই করবো। আচ্ছা, এটা কোর্টে এটা সেটেল হতে হবে, আগে কোর্টের সেটেলমেন্টটা হয়ে যায়, কোর্টে। কারণ এটা আনলে আমাদের ইন্টারেস্টকে জেপারাইজ করতে পারে বলে আমার ধারণা। আরেকটি খুবই প্রশ্ন, যে বাংলাদেশের যারা আগের সরকারের লুটেরা অর্থনীতির সাথে অনেকখানি ভাবে জড়িত ছিলেন, ব্যবসা দিয়ে, বাণিজ্য দিয়ে, প্রতিষ্ঠান দিয়ে, ব্যাংকের থেকে টাকা নিয়ে, তাদের যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, ধরা যাক বড় বড় বেক্সিমকো যেগুলি প্রতিষ্ঠান, এগুলি ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এগুলি কি আমাদের কাছে বিক্রি করে দিবেন? এগুলি কি সরকার নিজে রাখবে? এগুলি কি, এখন তো কয়েক জায়গায় প্রশ্ন আছে, কয়েক জায়গায় আবার প্রশ্নের ব্যাপারে কোর্টের এক ধরনের ভিউ আছে, আপনাদের এটা নিয়ে? না, এখন পর্যন্ত আমি বলবো যে আমাদের কোনো সমন্বিত ভিউ এখন পর্যন্ত হয় নাই। ওকে, তবে আমাদের যেটা যেদিকেই যাই না কেন, আলটিমেটলি এই অ্যাসেটগুলোকে আমাদেরকে টেক ওভার করে এটার মালিকানা অন্যদের হাতে দিয়ে দিতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে ইন দ্য মিন টাইম এই প্রতিষ্ঠানগুলো যেন সচল থাকে। মানে অ্যাসেটগুলি টেক ওভার করে অন্যদের হাতে আপনারা দিবেন, মানে এটা টেক ওভার করবেন হচ্ছে যাতে ব্যাংকের থেকে তারা যত টাকা নিয়ে গেছে বা তাদের যে লায়াবিলিটি এগেইনস্টে অ্যাডজাস্ট করে টেক ওভার করতে হবে, আইনগতভাবেই করতে হবে, আইনগতভাবে করতে হবে। তারপরে আপনারা যে কাউকে দিবেন সেটা কি পছন্দ করে দিবেন? ধরেন আমাকে দিবেন, ওকে দিবেন না, আমরা একটা বিডিং প্রসেসের থ্রুতে হাইয়েস্ট বিডারের কাছে দেব, এবং সেটা একদম কোয়ালিফাইড বিডারের কাছে দেব, একদম স্বচ্ছ এবং জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং কম্পিটিটিভ একটা প্রসেসের থ্রুতে আমরা দেব। আমরা কিন্তু তাড়াতাড়ি দিতে হবে, কারণ
যত দেরি হবে এই অ্যাসেটগুলোর ভ্যালু তত কমতে থাকে। ওকে, রাইট। এটাকে আমাকে খেয়াল করতে হবে। এই কারণে আমরা দুটো সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনো ফ্যাক্টরি বন্ধ করতে দেইনি। ওকে, বেক্সিমকো চলছে, কিন্তু হ্যাঁ। বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল ইউনিটটাকে শুধু বন্ধ করা আছে, কিন্তু ফার্মাসিউটিক্যাল চলছে, এসআলএমের প্রতিষ্ঠানও চলছে, অনেকগুলো সবার প্রতিষ্ঠানই চলছে, বসুন্ধরার প্রতিষ্ঠান সবই চলছে। আচ্ছা। এবং আমরা খুলে দিচ্ছি, বলতে যে চালু রাখো এগুলোকে, কারণ বন্ধ করলেই এটার ভ্যালু অর্ধেক হয়ে যাবে। রাইট। তো সেই কারণে আমাদেরকে প্রিজার্ভেশন অফ ভ্যালু ইজ ইম্পর্টেন্ট, জব সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট। আমরা হাজার হাজার লক্ষ লোকের রাস্তায় পাঠিয়ে দিতে পারি না, তাদেরকে ব্যস্ত রাখতে হবে কাজের মাধ্যমে, এবং এক্সপোর্ট ইম্পোর্ট এবং প্রোডাকশন করতেছে তারা, সেটাকে তো লস করতে চাই না আমরা। কাজে আমরা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে জিয়েই রাখবো। এবং সাথে আমাদের কাছে অনেকগুলো রিকোয়েস্ট আসছে বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, ইন্টারন্যাশনালি বেশি, যারা এইসব প্রতিষ্ঠান কিনতে চায়। আমরা তাদের সাথে আলাপ করব। ওকে, আলাপ করে যারা এদের মধ্যে সবচেয়ে বেশি অফার করবে এবং যারা সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়ালি স্ট্রং, যে কেউ অফার করলে তো আমরা দিয়ে দিলাম তা না, ফাইন্যান্সিয়ালি স্ট্রং পার্টি হতে তাহলে কি আমরা একটু বলতে পারি যে টেকনিক্যালি এসএলএমের প্রতিষ্ঠানগুলি বা বেক্সিমকোর মতো প্রতিষ্ঠানগুলি কোনোটার মালিকই এখন আর সেই তারা না, আইনগত ফরমানরা বা ইন প্রিন্সিপাল হ্যাঁ, তারা থাকবে না। তারা থাকবে কারণ না। কি আমি বলি, ধরুন বেক্সিমকোর ঋণ আছে 50,000 কোটি টাকা, আমি যদি তার সম্পদগুলো দেখি টেক্সটাইল ফ্যাক্টরি আর তাতে যোগ করলে 50,000 কোটি টাকা হবে না। ওকে, সো মানে তারা এখন নীল বা মাইনাসে। হ্যাঁ, তারা মাইনাসে আছে। ওকে, এসআলএমে কিন্তু আরো মাইনাস হবে। আরো মাইনাস। তো এইরকম ভাব ক্ষেত্রে আমরা তো তাদের মালিকানা সেখানে থাকতে আপনি কি পারে। কোনো একটা জায়গায় আটকাইতেছেন যে এগুলি নিয়ে ওই আন্তর্জাতিক হোক বা ভালো বিডারদের হোক, বড় বিডারদের হোক দিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি কি কোথাও আটকে যাচ্ছেন? মানে কোথাও আটকাই নেই, এখন পর্যন্ত আমরা সেই পর্যায়ে যাইনি। এখন পর্যন্ত সেই প্রশ্ন সেই আনুষ্ঠানিক প্রক্রিয়াটা এখনো শুরু করা সম্ভব হয়নি। তবে কিছু প্রপোজাল আমাদের কাছে এসেছে, আমরা সেটা বিবেচনায় নেব। আমরা তাদেরকে বলছি একটু ধৈর্য ধরুন, আমরা একটা ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা এগুলোকে ডিসপোজ অফ করার চেষ্টা করব, বাট আইনগতভাবে করব। ওকে, এইটা নগদ নামে যে কি ডিজিটাল মানি লেনদেনের যে সংস্থাটা, এইটার ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত, আপনাদের সিদ্ধান্ত? দেখুন, নগদের ব্যাপারটা সবসময় একটা অস্পষ্টতা ছিল। নগদের মালিক কে কেউ বলতে পারতো না। এখন কি আপনি জানেন নগদের মালিককে? এখন তো মালিক সরকার। এখন মালিক সরকার না, মানে আগে পর্যন্ত কে ছিল? আগে পর্যন্ত কে ছিল সেটা আমরা জানতাম না। ওকে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, হ্যাঁ, সেখানে বলা হয়েছিল এটার মালিক ছিল পোস্ট অফিস, বাংলাদেশ পোস্ট অফিস। বাংলাদেশ পোস্ট অফিস। এবং সেখানে বলা হয়েছিল ফুল পুরোপুরি মালিক। হ্যাঁ, পুরোপুরি মালিক। ওকে, সেখানে বলা হয়েছিল যে একটা ফার্ম অপারেটিং করার জন্য একটা ফার্মকে নিয়োগ দেওয়া হবে, এবং সেটার নামটা ছিল ভুলে গেলাম। প্রথমে একটা নাম ছিল, পরে তারা আবার নিজেদের নামকে নগদ এন্টারপ্রাইজ বলে প্রতিষ্ঠিত করলো। তো তারা হবে এটার অপারেটর, ওকে, আন্ডার কন্ট্রাক্ট ওকে, উইথ বাংলাদেশ পোস্ট অফিস। ওকে। তো এখন যেটা হচ্ছে যে ওই অপারেটরকে ডিসকন্টিনিউ করে এটা এখন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আমাদের যে আছে রিসিভার, সে এটাকে পরিচালনা করছেন। আমাদের লক্ষ্য এটা, আমরা একটা বোর্ড গঠন করে দিয়েছি সেখানে। আগে তো কোনো বোর্ডও ছিল না, কোনো মালিকানা যে কাদের সেটা ছিল না। আমরা বোর্ড গঠন করে দিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট বোর্ড। এখন এই বোর্ড আমাদেরকে একটা রোডম্যাপ দেবে যে সামনে কিভাবে এই নগদকে প্রাইভেটাইজ করা যায়, এবং আমরা সেটার দিকে আগাবো। ইতিমধ্যে একটা অডিট করা হয়েছে। অডিটে আমরা দেখেছি যে প্রায় 700 কোটি টাকার ই মানি, অর্থাৎ যেটা এগেইনস্টে টাকা নাই, হ্যাঁ, কিন্তু ওই ই মানি ক্রিয়েট করা হয়েছে। মানে বেসিক হ্যাঁ। বিকাশে যেরকম টাকা দেওয়া যায় সেরকম টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু নিয়ম হলো 1 টাকা আমার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হলে 1 টাকা একটা ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নেই, কিন্তু তারা ই মানি ক্রিয়েট করে দিয়েছে, এরকম 700 কোটি টাকা আমাদের প্রাথমিক তথ্যই চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে যে নগদের কাছে সরকার, যেহেতু নগদ খুব প্রিয় পাত্র ছিল সরকারের রাজনৈতিক কারণে, সব প্রাইভেট সেক্টরের কাছে যে সকল ট্রান্সফারগুলো হতো সরকারের কাছ থেকে, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা, সেই টাকা নগদ একমাত্র ছিল সোল ডিস্ট্রিবিউটর, অন্য কোনো কাউকে দেওয়া হতো না। মানে যত সোশ্যাল সিকিউরিটি সব পেমেন্ট, স্কলারশিপ, সোশ্যাল সিকিউরিটি সবকিছু এটার মাধ্যমেই হতো। হ্যাঁ, এখন সেই টাকাটার থেকে আমরা প্রিলিমিনারি তথ্য আমরা পেয়েছি যে প্রায় 1700 কোটি টাকার মতো তারা ডাইভার্ট করেছে ফান্ড। ওকে, প্রকৃত মালিকের কাছে যায়, ফিকটিশাস অ্যাকাউন্ট করে আচ্ছা, সরকারের কাছে টাকা নিয়েছে, হ্যাঁ, নিয়ে সেই টাকা দিয়ে তারা অন্য ডাইভার্ট করে ফেলেছে। ওকে, তো এই ইরেগুলারিটিসগুলো ধরা পড়ে গেছে এখন। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমরা অনেকে বলে থাকে যে আপনার নগদের উপরে একটা আলাদা রাগ আছে, ওরকম কোনো কিছু কি? রাগের রাগটা না, নগদকে আমরা হ্যাঁ আরো ভালোভাবে প্রতিষ্ঠা করব। ওকে, নগদ হবে বিকাশের প্রতিদ্বন্দ্বী। ওকে, আমরা চাই বিকাশ একলা যেন বাংলাদেশে না কোনো মনোপলি না দাঁড়ায়।
রকেট কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। ওকে, ডিস্ট্যান্ট থার্ড, ভেরি Okay. ডিস্ট্যান্ট, মানে স্মল Right. পার্ট। তো এটাই এই কারণেই আমরা মনে করি যে একটা ইন্টারন্যাশনাল ইনভেস্টর গ্রুপের কাছে নগদকে দিতে পারলে দেশীয় এবং বিদেশি প্রতিষ্ঠান মিলিয়ে সরকারের কিছু মালিকানা থাকবে সেখানে, আমরা যদি করতে পারি টেকনোলজি প্ল্যাটফর্ম থাকতে হবে, যে প্রতিষ্ঠানই আসুক না কেন তাদের টেকনোলজি প্ল্যাটফর্ম শক্ত হতে হবে, তাদেরকে বিকাশের সাথে কম্পিট করার মতো শক্তি থাকতে হবে, তাদের শক্তি থাকতে হবে। তো সেই রকম ভাবে আমরা নগদকে গড়ে তুলব ইনশাল্লাহ। এই বছরই আমরা এই ট্রান্সফার প্রক্রিয়াটা শেষ করতে যাচ্ছি। আর আপনি এখানে কোনো খারাপ কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা। এখন পর্যন্ত। আমরা টেক ওভার করার পরেও হ্যাঁ, এই বছর রেকর্ড ট্রান্সফার হয়েছে। ওকে, নগদ কোনো থেকে। কোনো কোনো অবিচার বা অন্যায় করা হচ্ছে না, কোনো পলিটিক্যাল ভিন্ডিকেশন? অ্যাবসলিউটলি না, নগদের কর্মকর্তারা সবাই আছেন। জি। যদি যারা আগের যাদের পরিচালক ছিলেন তাদের খুব ঘনিষ্ঠ এবং তাদের হয়ে কাজ না করেন, এখানে দেখতে হবে আমাদের নগদের শাসকের উপর কিন্তু, প্রশাসকের উপর কিন্তু হামলা করা হয়েছিল, তাকে আহত করা হয়েছিল, তার গাড়ির কাজ ভেঙে ফেলা হয়েছিল। Alright. এটা তো হয়েছে। তো আমাদের তো কিছু প্রোটেকশন তো নিতে হবে টু সেফগার্ড এগেনস্ট দোজ অ্যাটাকস, তাই না? তো সেই কারণে কিছু ইন্টারভেনশন করতে হয়েছে, কিন্তু খুব লিমিটেড। আচ্ছা, আমি যারা সংশ্লিষ্ট নয় সরাসরি, হ্যাঁ। তাছাড়া কাউকেই সেখান থেকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন। আচ্ছা, আমি আবার একটু আপনার জায়গায় একটু আসি, যে আপনি কি লোকাল ব্যাংক থেকে অনেক টাকা ধার নিছেন সরকারকে ইয়া করার জন্য, বা টাকা ছাপায়ে সরকারকে স্টেবল করার চেষ্টা করেছেন? আমি আসার পরে একটা টাকাও ছাপানো হয়নি যে 22 সরকারের টাকার জন্য। কথা সরকারের জন্য একটা টাকাও ছাপানো হয়নি। ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য। লিকুইডিটি সাপোর্ট দিয়েছি বাঁচানোর জন্য, হ্যাঁ। জনগণের স্বার্থে, আচ্ছা, যাতে ডিপোজিটরদেরকে ডিপোজিটররা যাতে কিছু টাকা হলে উঠতে পারে। তার মানে আপনি 22,000 কোটি টাকা ব্যাংকগুলিকে, আমি পুরো, হ্যাঁ, 22,000 কোটি প্লাস আরো 5,000 কোটি, 27,000 27,000 কোটি টাকা আপনি শুধু ব্যাংকগুলিকে, আমরা ব্যাংকগুলোকে সাপোর্ট দিয়েছি। আচ্ছা, যারা এই ব্যাংকগুলির এরকম রুগ্ন করছে তারা কি শাস্তি পাইলো, নাকি তারা না। ছাত্র বলে তারা আরো একটু বেশি? না 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 না, হ্যাঁ? এটা তো আমাদের বোর্ড। আচ্ছা, এটার বোর্ডগুলোর, ব্যাংকগুলো সবগুলো ব্যাংকে যাদেরকে টাকা দেওয়া হয়েছে সবগুলো সবগুলোই ব্যাংকের সরকারি, বোর্ড আমাদের, আপনার। আমার নিজের হাতে করা। ওকে ওকে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, ওকে কিন্তু আমাদের নিজের, এবং যেখানে কোনো আমরা ভুল ত্রুটি পাচ্ছি হ্যাঁ। আমরা সেখান থেকে বোর্ড মেম্বারকে সরিয়ে দিচ্ছি প্রয়োজনে। আচ্ছা, একজন একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছে, আপনি একটু ছোট করে যদি একটু বলেন, নগদের ক্ষেত্রে সরকারি মালিকানা থাকতে পারলে গ্রামীণ ব্যাংকে কেন শূন্য করা উচিত বলে আপনি মনে করেন? গ্রামীণ ব্যাংক একটা লাভজনক প্রতিষ্ঠান নয়। আচ্ছা আচ্ছা, নগদ হচ্ছে একটা লাভজনক লাভজনক প্রতিষ্ঠান। ওকে। এখান থেকে সরকার 25% যদি ভাগ থেকে 20% ভাগে কিছু টাকা পাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু গ্রামীণ ব্যাংক বা ব্র্যাক এরা তো অলাভজনক প্রতিষ্ঠান, Okay. এখানে সরকার কেন থাকবে? ওকে, ঠিক আছে, লাভজনক প্রতিষ্ঠানে থাকতে পারে। আচ্ছা, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে প্রথম আলোতে এই রিপোর্টটা আসছে গত মাসে, অনেকগুলি খবরের কাগজ আসলে আসছে, শুধু প্রথম আলো না। সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করেন ব্রিটিশ এমপি বা সংসদ সদস্যরা। তারা মনে করছেন জনাব আহসান ইসলাম মনসুর যেহেতু বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারের নেতৃত্ব দিচ্ছেন, সেহেতু তার বিরুদ্ধে অপতথ্য দেওয়া হচ্ছে। এই ইমেইলে আপনার মেয়ে সম্পর্কে, যে আপনি মেয়ে খুব বিলাসবহুল জীবনযাপন করতেছেন, এটা গার্ডিয়ানের একটা রিপোর্ট আছে, এটা আপনি? হ্যাঁ, দেখুন, অপপ্রচার তো তার করবে, এটা স্বাভাবিক, এটা মানে আনএক্সপেক্টেড কিছু না। আর এটা তারা করেছে। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এটা ভিত্তিহীন। 3 নম্বর হচ্ছে যে আমার মেয়ে, শি ইজ অ্যান অ্যাডাল্ট, 40-year-old, শি হ্যাজ হার ওন ইনকাম, ওন লাইফস্টাইল। সেখানে তার লাইফস্টাইল নিয়ে আমি তো কোনো মন্তব্য করবো না, আমার কোনো অধিকারও নেই মন্তব্য করার। ওকে, তার সাথে আমার দেখা হয়েছে 3 বছর পরে, গত 3 মাস আগে প্রথমবারের মতো। তো খুবই কম দেখা সাক্ষাৎ হয়, বিদেশে থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এই আর কি, বাবা মেয়ে সম্পর্ক থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে আমার কথায় সে চলবে, তার কথায় আমি চলবো। বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, উনি আপনার নজরে একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশ ব্যাংকের জবাবদিহিতা আরো বাড়ানোর কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা অফশোর ইস্তফা চাকরিচ্যুত হলে 4 বছরের মধ্যে কোনো প্রাইভেট ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জয়েন করতে পারবে না। এই প্রস্তাব রেখেছেন, ব্যাংকের কর্মকর্তাদের ছেলে মেয়ে অথবা তাদের তদবিরে কোনো চাকরি পেলে তা গভর্নর সেক্রেটারি জানতে হবে। বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স ছাড়া সরকারি ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা যাবে না, বা কোনো আমলা চেয়ারম্যান হতে পারবে না। আপনি এই না, প্রস্তাব? বর্তমানেও এটা নিয়ম আছে, বা কোনো বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স ছাড়া কোনো ব্যাংকের ডাইরেক্টর এবং চেয়ারম্যান নিয়োগ করা যায় না, এমডিও নিয়োগ করা যায় না। যদি কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে আমরা কিন্তু তাকে প্রত্যাখ্যান করে দিই, এবং আমি নিজে একটা করেছি। ওকে, হ্যাঁ, প্রস্তাব আসলেও আমরা, সরকার থেকে প্রস্তাব আসলেও আমরা প্রত্যাখ্যান করেছি। আমি নাম বলবো না, কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। তো এটা আমরা খুব দৃঢ়ভাবে, আমরা যেটাকে বলি ফিট অ্যান্ড প্রপার টেস্ট। ওকে, ফিট অ্যান্ড প্রপার টেস্টটা যেন সত্যিকারের হয়। আমাদের সমস্যার মূলে কিন্তু হচ্ছে গভর্নেন্স। ওকে, যে ব্যাংকগুলো ভালোভাবে গভর্নেন্স ছিল বা আছে, যেমন ব্র্যাক ব্যাংক, আমি নিজে এটার চেয়ারম্যান ছিলাম। আমি নিজে 6 বছর চেয়ারম্যান থাকার পরেও আমি দেখেছি যে ওইখানে বোর্ডে কখনোই কোনো তদবিরের লোন অ্যাপ্লিকেশন আসে নাই।
আমি দেখিনি 6 বছরে। কারো কোনো বোর্ড মেম্বারও আনে নাই, কোনো সিস্টেম থেকেও আসে নাই, বা রাজনৈতিকভাবে ফোন করে বলছে এটা করে দিতে, সেটাও হয়নি। এই যে একটা অভিজ্ঞতা, এটা আমাকে বলছে যে প্রত্যেক ব্যাংকেই এটা করা সম্ভব, এবং করলে পরে সেটা সেই ব্যাংকের জন্য ভালো হবে। আমরা সেটাই চাই করতে। আমরা প্রত্যেক ব্যাংকের চেয়ারম্যানদেরকে বলছি, এখনো বলছি, আপনারা যদি ব্যাংকার হন, আপনারা ব্যাংকিং করেন, আপনারা ব্যাংকের সাথে আপনার বিজনেসকে জড়াবেন না, আর রাজনীতির সাথে নিজেকে জড়াবেন না। ওকে, এই তিনটা জিনিস একটা বেছে নেন। কিন্তু সারা পৃথিবীতে তো পলিটিশিয়ানদের সাথে ব্যাংকারদের, টপ ব্যাংকারদের একটা সম্পর্ক থাকে। ব্যাংকাররা আসলে পলিটিক্যাল পার্টিগুলিকে ফিনান্স করে নানা কারণে, পলিসিকে ইনফ্লুয়েন্স করার জন্য। এটা কি আসলে একটু শোনার না, কথা? ব্যাংকাররা করে না খুব একটা, যেটা করে হেজ ফান্ড এবং তুমুক, সেটা আই ডোন্ট থিংক ইভেন ইন দ্য ইউএস ব্যাংকাররা করে না। আচ্ছা, এবং সেটা করা উচিত না। আচ্ছা, কারণ এটা করলে পরে ব্যাংকের বোর্ড কি করে? বোর্ডের মধ্যে কি আপনি দেখুন, এইসব দেশের ব্যাংকের বোর্ডের তো মালিকানাই নাই সেরকম, সব বেশিরভাগই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। আমাদের তো ম্যাচিউরড একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম না। আমাদের প্রথম জেনারেশনের ব্যাংকাররা এখনো ডমিনেটিং, আর 2-3টা জেনারেশন গেলে এটা জিরো হয়ে যাবে। আপনি যাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দিলেন ব্যাংকগুলিতে, সেটাতে আপনি আসলে মানে আপনি কিভাবে চুজ করলেন? মানে অনেকেই বলে থাকেন যে এই ডিরেক্টরগুলি নিয়োগ দিচ্ছেন হচ্ছে আপনি আর আপনার কম্পিউটার। Is it so? No. It's not like a dodge system. না, এখানে যেটা হয়েছে আমি বলবো সত্যি কথা, আমি তো সবাইকে চিনি না। আচ্ছা, আমার কাছে নাম প্রস্তাবনা আসছে, আচ্ছা, আমি দেখেছি সিভি গুলো, আচ্ছা, দেখে যেটা ভালো হয়েছে টিক 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 করে দিয়ে দিয়েছি, কারণ আমাকে তো করতে হয়েছে, আই হ্যাভ টু মুভ ফাস্ট। আপনার কাছে কারা সিভি পাঠাতে পারছে? বিএনপি, জামাত, এনসিপি, সরকার? না, কোন রাজনৈতিক দল এবং কোন সরকার কারোর কাছ থেকে আসে নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তবে বাংলাদেশ ব্যাংকেরই আমাদের বিভিন্ন কর্মকর্তারাই তারা বেছে নিয়ে আসছেন, এবং ওকে, কিছু আমার কাছে সরাসরি করেছেন, আমি দেখেছি যে তারা যোগ্য হয়ে তারা পেয়েছেন। তারা বেশিরভাগই প্রফেশনাল। ওকে, কয়েকটা মেসেজ বারবার ঘুরে ঘুরে আসছে, এর মধ্যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সেটা হচ্ছে যে পদ্মা ন্যাশনাল কমার্স ব্যাংক, এগুলি সমাধান মানে আপনি কবে করবেন গভর্নর সাহেব, আপনার কাছে জানতে চেয়েছেন। আরেকটি কথা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি ব্যাংক মার্চ করতে হবে, সেটা অনেকে বলছেন। এই দুইটা অনেক বেশি আসছে। আরেকটা মেসেজ অনেক বেশি আসছে, খালেদ ভাই বেক্সিমকো থেকে আর কত টাকা খাবেন? জানি না, ওই দুইটা যদি আপনি একটু বলেন। আচ্ছা, আমি বলি, এই ছোট ব্যাংকগুলো, বেসিক ব্যাংক, পদ্মা, এদেরকে তো আমাদের আলটিমেটলি একটা সলিউশন করতেই হবে, এবং সেই জন্য আমরা আমাদের হোমওয়ার্ক করে ফেলছি প্রায়। এবং আমি সরকারের সাথে ক্যাবিনেটে বলেছি যে আমাদেরকে ইন্টারভেনশন করতে হবে, এবং এই প্রথম রাউন্ডের যে ব্যাংকগুলো, যেটা কথা আমরা আলোচনা করেছি, ওটা হওয়ার পরেই আমরা এটাতে হাত দেবো আশা করি। ওকে, মানে এটা খুব শীঘ্রই হয়ে যাবে। এটা সিকোয়েন্স আমাদের করা আছে। এটাকে আপনি এই বছরই আপনি এটা করতে হবে ইনশাআল্লাহ। তার মানে এটা সমস্যা সমাধান হচ্ছে। আর মার্জারের ব্যাপারে দুইটা কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং এটা আমি একমত। আমি মনে করি যে এটা এই ডিভিশনটা কোনো দরকার ছিল না। এটা এরশাদ সাহেব করেছিলেন। উনি করেছিলেন উত্তরবঙ্গ, উনি তখন প্রেসিডেন্ট ছিলেন, উত্তরবঙ্গকে একটা সুযোগ দেওয়ার জন্য, হেড অফিসটাকে রাজশাহীতে করার জন্য। এটার আসলে কোনো ভিত্তি নাই এটা করার, তবে এটা আমাদের কোনো প্রায়োরিটিও না। এটা আপনার প্রায়োরিটিও না। ওকে, আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছি, সেই জন্য একটু অর্থনীতি থেকে বাইরে একটু রাজনীতিতে যাবো কিনা ভাবতেছি। আপনার কাছে কি মনে হয়, ইদানিং আমরা অনেক রকম কথা শুনি যে আমরা দেখতেছি যে ডক্টর ইউনূস সরকারকে আরো 5 বছর থাকতে, অনেকে বলে যে আরো 4 বছর থাকতে, 5 বছর থাকতে, আজীবন থাকতে। অনেকে আবার এই কথাও বলে যে এগুলি আসলে বাইরের লোকেরা যত বলে, ডক্টর ইউনূস সাহেব এবং তার যারা লোকজন আছেন, অর্থাৎ আপনারা এটা আয়োজন কইরা মানুষদের দিয়ে একটু একটু করে বলান। ইজ ইট সো? আপনারা কি আরো অনেকদিন থাকতে চান? মানে আমি জানি না, মানে নতুন সরকার আসলে আপনি তার সঙ্গে গভর্নর হিসেবে থাকবেন কিনা, থাকতে মানে, কিন্তু অন্যদের ব্যাপারটা দেখুন, সরকার ব্যাপারে সরকার সিদ্ধান্ত অলরেডি দিয়ে দিয়েছে। ইউনূস সাহেব নিজেই সুন্দরভাবে বলেছেন যে জুলাইয়ের মধ্যে ইলেকশন হবে। জুনের মধ্যে, রাইট? হ্যাঁ, জুলাইয়ের মধ্যে, রাইট, মানে জুলাইয়ের আগে ইলেকশনটা হবে। জুলাইয়ের আগে ইলেকশন, রাইট। তো এটা নিয়ে তো আমি সেকেন্ড গেস করার কিছু দেখি না। ওকে, আমি মনে করি এখন আমাদেরকে মনোনিবেশ করতে হবে সংস্কার কি করতে পারি আমরা, এবং এইখানেই কিন্তু রাজনীতিবিদদের আসল টেস্টিং, যে তারা কতখানি সংস্কার বান্ধব। ওকে, এবং সেটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে ইলেকশনটা আরো তাড়াতাড়ি হতে পারে আমি মনে করি। যে কারণে এটাকে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশনটা হবে। এটা ডিপেন্ড করবে, যেটা উনি বারেবারেই বলেছেন, যে সংস্কার প্রক্রিয়ার গতিশীলতার উপর। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের এই সরকার শুধু একটা ইলেকশন করে দিয়ে চলে যাবে, যদি সেটা হয় সেটা দুঃখজনক হবে। কিছু না কিছু ফান্ডামেন্টাল সংস্কার তো করতে হবে। ওকে, ইন দ্য কনস্টিটিউশনাল ওয়েতে, আমাদের গভর্নেন্স, আমাদের যে প্রশাসনিক প্রক্রিয়াতে, এবং বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে, রিপোর্ট এসছে, তার কিছু অংশ হলেও তো বাস্তবায়নটা করা, না হলে শুরুটা করে দিয়ে যেতে হবে।
কিন্তু আপনি সারা জীবন গণতন্ত্রের কথা বলছেন একটা ভালো নির্বাচনের কথা। আওয়ামী লীগের আমলে সেই সাংঘাতিক সময় যখন অনেকেই কথা বলতে চাইতো না, আপনি কিন্তু একদম স্পষ্ট, এমনকি 71 টিভিতে গোল টেবিলে যেখানে 9 জন হচ্ছে অন্যরকম কথা বলতেছে, আপনি একলা এগুলি বলে দিতেছেন। আপনি কেমনে ইলেকশনটারে মনে করেন যে ইলেকশন করে বা একটা পলিটিক্যাল পার্টির প্রতি আপনার আস্থা কম কিনা? না, আস্থা কমের ব্যাপার না, আলটিমেটলি তো ক্ষমতা তো পলিটিক্যাল পার্টির কাছেই যাবে, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। আমরা চাচ্ছি পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল প্রসেসটা, তখনও কিন্তু আমি বলতাম যে পলিটিক্যাল পার্টির মধ্যে কি ডেমোক্রেসি আছে? না, এখনো কি আছে? না। তাহলে এই প্রশ্নটা কি ফান্ডামেন্টাল একটা প্রশ্ন নয়? কিন্তু এটা কি করা উচিত কিনা? বাংলাদেশের মানুষ তারপরে ডেমোক্রেসি ছাড়া একটা পলিটিক্যাল পার্টিরে বেশি লাইক করে। যেমন ধরেন আমি একটা পলিটিক্যাল পার্টি করলে অবশ্যই একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি ভোট পাইতাম 20টা। আমরা সত্যি কথা বলতে আমরা এখনো মার্কার উপর নির্ভরশীল। রাইট, অ্যাবসলিউটলি। মার্কা বেস পলিটিক্স থেকে আমাদের বের হয়ে আসাটাকে উচিত কি উচিত না আপনি বলুন? না, অবশ্যই উচিত, কিন্তু সহজে হবে না। ঘটনা হচ্ছে কি, এইটা কি আপনারা যারা রাইট থিঙ্কিং মেম্বার অফ দ্য সোসাইটি তারা ঔচিত্য দিয়ে এটা বিবেচনা করবেন, নাকি বিবেচনাটা করবেন বেশিরভাগ লোক এটার জন্য তৈরি কিনা, চাওয়া কিনা? আমি কিন্তু ঔচিত্য দিয়ে বিচার করব। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেটা হওয়া উচিত সেটা করতে পারলে আমি নিজে মনে করব যেটা আমাদের জন্য একটা অর্জন হবে। এটা একটু অগণতান্ত্রিক হইল কিনা, বা অগণতান্ত্রিক না, যদি মনে করা হয় যে অগণতান্ত্রিক, হ্যাঁ, এটা গণভোটে দিয়ে দিই। ওকে, ওকে। আপনি যদি কেউ মনে করে যে এটা গণতান্ত্রিক হবে, সব প্রপোজালগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো বলুক এটা গণভোটে দেন। গণভোট যদি এটাকে বলে যে এটা নিব না, নেব না। ওকে। আমি মনে করি যদি আমি একটু অন্যভাবে বলি, যদি গণভোটই সম্ভব হয় না, কেন, মানে আপনার কাছে কি মনে হয় না যদি রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত করতে পারে তাহলে তো গণভোটের দরকার না। আর যদি না হয় তাহলে ওটা অপশনটা চিন্তা করা উচিত হতো। আমি জানি না সরকার কি করবে না করবে, আমি ব্যক্তি হিসাবে বললাম। আপনার কাছে কি মনে হয় যে এই ডক্টর ইউনূসের কি আবার একটু রাজনীতিতে আসার কথা, ভোটে অংশগ্রহণ করার কথা একটু ভাবা উচিত? বিকজ অনেকেই ওনার নেতৃত্ব পছন্দ করতেছেন। নেতৃত্ব কেন পছন্দ করতেছেন? অনেকে এইটা বলতেছে যে উনি কাজ মানে কি বলে জানি নির্দিষ্ট করে নির্দিষ্ট লোকের উপরে ছেড়ে দিতে পারতেছেন, উনি নিজের কাছে রাখতেছেন না। দেখুন, আমি তো দুই একটা কনফ্লিক্ট, আমি তো খালি গ্রামীণ ইউনিভার্সিটি দুই একটা করা ছাড়া, এটা আমি নিজের টাকা নিজে মাফ করা ছাড়া, আর বাকি হি ইজ ওকে। ওটা নিয়েও আমি বলবো যে উনি যথেষ্ট উদারতা দেখিয়েছেন। সরকার এটা কমিয়ে আনাটাই ভালো হচ্ছে। জিরো করতে পারলে আমি খুশি হতাম। ওই 10% রাখার দরকার ছিল না। ওই বিশেষ আইনেরও দরকার নেই। আচ্ছা, আসলে গ্রামীণ ব্যাংক চালানোর জন্য অন্য সব মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন যদি বিশেষ আইনে না চলে থাকে তাহলে গ্রামীণ ব্যাংকের জন্য কেন বিশেষ আইনের প্রয়োজন? এই প্রশ্নটা করতেই পারি। আমি ওনাকে করি না এটা, কিন্তু কথা হলো এটা যে কেউ করতে পারেন। তো তাই হোক, এটা সৃষ্টি হয়েছে বিশেষ আইনে, সে বিশেষ আইনটা উনি রেখেছেন, কিন্তু এটার কর্তৃত্বটা একটু কমিয়ে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে উনি কি, আপনার কাছে কি মনে হয় যে উনার কি আসলে একটু পলিটিক্সে আসা উচিত, একটু জনগণের ম্যান্ডেটটা একটু ট্রাই করে দেখা উচিত, নাকি হি ইজ লাইক? আমার কাছে আমি জানি না, আমার কাছে খুব সংক্ষেপে বলি। প্রথম দিন যখন ওনার সাথে দেখা হলো 1-to-1, আমি বললাম দেখুন আপনার ইউআর 84, আমি 73, আমাদের দুজনেই কারো বেশি সময় নাই, কিছু ভালো কাজ করে আমরা চলে যাবো। ওকে, আই মিন দ্যাট ইজ মাই ওপিনিয়ন অ্যাবাউট হিম এন্ড হি ফুলি এগ্রিড। ওকে। তো আমি মনে করি না যে উনি এই ধরনের কিছুতে অভিলাষ দেখাবেন, বা হয়তো জনগণই চাইতে পারে ওনাকে, সেটা অন্য কথা, কিন্তু আমি সেটা কোনো দৃশ্যমান কিছু দেখি না। এবং ক্যাবিনেট মিটিংগুলোতেও দেখছি উনি খুব শোনেন সবার কথা, এবং সেটাই ঠিক সিদ্ধান্ত উনি নেন, কিন্তু সবার ভিত্তিতে এবং সাধারণত একটা প্র্যাগমেটিক ডিসিশনের ভিত্তিতে, ভেরি বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত উনি নিয়ে থাকেন। আপনার কাছে শেষ, এটা একটা পপুলার প্রশ্ন, এটা একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে নোট ছাপানো। আমরা মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে ইন্টারভিউ করছিলাম। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছিলেন যে ঈদের আগে যে টাকা ছাপানো হলো না, সেটা আসলে বাংলাদেশ ব্যাংকের ডিজাইন এবং নানা কারণে তাদেরকে, মানে তারা আগে পরে কম নোটিস হয়েছে। আপনারা কি আসলে এই ব্যাপারটা খেয়াল করেন নাই যে আসলে টাকা ছাপাইতে হবে, নতুন টাকা ছাপাইতে হবে, নাকি অনেকে বলেন যে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল বলে আপনারা সেটা ছাপান নাই? ব্যাপারটা কি, মানে না, ধরুন একটা পপুলার একটা ডিসিশন ছিল যে ওই ছবি সম্বলিত টাকা নতুন করে যেন এই সরকার কর্তৃক ছাপানো না হয়, সেটাকে আমরা সম্মান দেখি, আমরা ওই টাকাটা ছাপানো বন্ধ রেখেছিলাম। এবং আমরা যেটা করেছি, ওই সিদ্ধান্ত হওয়ার পরেই ইমিডিয়েটলি টাকার নতুন নোট বাজারে আনতে 18 মাস থেকে 2 বছর সময় লাগে। আমরা সেটাকে 6 মাসে নামিয়ে নিয়েছি। এখন চেষ্টা করছি আরেকটু কমিয়ে আনতে। আমরা সব কাজ হয়ে গেছে এখন। আমরা এখন আশা করছি যে ঈদের আগে, কোরবানি ঈদের আগে আমরা নতুন টাকা বাজারে ছাড়তে পারবো।